নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো আজকে করাবো ক্লাস 6-এর ইতিহাস চতুর্থ অধ্যায়। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি চতুর্থ অধ্যায়টা প্রথম করাচ্ছি। তো সবার প্রথম দেখো, এখানে আমরা এই প্রথমেই যে প্রশ্নগুলো পাচ্ছি, রামায়ণ কার লেখা? বাল্মীকির লেখা। ইংরেজিতে রোমিং শব্দের অর্থ কী? ঘোড়া। তারপরে আমি 46 নম্বর পেজ দেখো, এই দুই পাতার মধ্যে ওই দুটো প্রশ্ন পেয়েছিলাম, আমি বলে দিলাম। তারপরে 46 পেজে চলে যাব। 46 পেজে আমি পাচ্ছি ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই কোন ভাষা পরিবারের অন্তর্গত? তো এটা আমি লিখব ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। তো তারপর আমি চলে যাব 47 নম্বর পেজে। 47 নম্বর পেজে 47 নম্বর পেজ। তো এখানে আমি কি পাচ্ছি দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি শাখার নাম লেখো। তো এখানে দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এক সদস্য ইন্দো ইরানির ভাষা। তারপরে আমি চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন আছে, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? তাহলে দেখো, এখানে আছে ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে 6 নম্বর প্রশ্ন আছে, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তার পার্থক্য উল্লেখ করো। তো এটা আমরা কি দেব দেখো, 6 নম্বর প্রশ্ন আছে, ঋগ্বেদে যারা দেব তারা অসম্মানিত ব্যক্তি, কিন্তু অবেস্তায় যারা দয়েব তাদের ঘৃণা করা হতো। আর অবেস্তার শ্রেষ্ঠ দেবতা অহুর, অথচ বৈদিক সাহিত্যে অহুর খারাপ বলে পরিচিত হলো। তো তারপর আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসব, কি যে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হয়? তো এটাও তো দেখো, এখানে পেয়ে যাব, ইন্দো ইরানি ভাষা গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। তার ফলে ওই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। এদেরই ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলা হয়। তো তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরানো সাহিত্যের নাম কি? তো এখানে আছে 8, যে ইন্দো আর্য ভাষারই সবথেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। ঋগ্বেদ। তারপর 9 নম্বর প্রশ্নে চলে আসছি, বৈদিক সভ্যতা কাকে বলে? তো দেখো, বৈদিক সাহিত্য থেকে এই ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়, তাই এই সভ্যতার নাম বৈদিক সভ্যতা। তারপরে 10 নম্বর, বেদ কোন শব্দ থেকে এসেছে? এখানে দেখো, বেদ এসেছে বিদ শব্দ থেকে। আমি লিখেও দিয়েছি, আবার বইতে দাগও দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে যাব 11 নম্বর প্রশ্নে। দেখো, বিদ শব্দের অর্থ কী? তো এখানে আছে দেখো 11 নম্বর, বিদ মানে জ্ঞান। তাহলে বিদ শব্দের অর্থ কী? বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। তারপরে আছে, সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তো এখানে আছে, সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে আছে সংহিতা কয় প্রকার ও কি কি? তো এখানে হচ্ছে সংহিতা, দেখো সংহিতা, এই 4টি হলো সংহিতা। তাহলে সংহিতা কয় প্রকার? 4 প্রকার। কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব, এই হলো সংহিতা। তারপরে হচ্ছে সংহিতাগুলি আসলে কি? তো এখানে আছে সংহিতাগুলি ছন্দে বাঁধা কবিতা। তাহলে সংহিতাগুলি কি? সংহিতাগুলি ছন্দে বাঁধা কবিতা। এটা তোমাদের শূন্যস্থানও দিতে পারে পরীক্ষায়। তারপরে আছে, সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম কি? সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম কি? সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম ঋগ্বেদ সব থেকে পুরনো বৈদিক সংহিতা। তাহলে সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম কি? ঋগ্বেদ বা ঋগ।
তারপর 16 নম্বর প্রশ্নে আছে বৈদিক সাহিত্যের কয়টি ভাগ ও কী কী। বৈদিক সাহিত্যের কয়টি ভাগ ও কী কী, দেখো বৈদিক সাহিত্যের দুটি ভাগ, আদি বৈদিক সাহিত্য ও পরবর্তী বৈদিক সাহিত্য। তারপরে হচ্ছে বৈদিক যুগের কয়টি ভাগ ও কী কী, বৈদিক যুগের কয়টি ভাগ ও কী কী, এই যে বৈদিক যুগের ভাগ দুটি, কী কী, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। তারপরে 18 নম্বর প্রশ্নে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি। এই যে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। হয়ে গেল। তো এরপর আমি চলে যাব কত নম্বর পাতায়, 48 নম্বর পাতায়। তো দেখো আমি 48 নম্বর পাতায় চলে এসেছি। এখানে এবার প্রশ্ন কি হতে পারে, কাকে কেন ঋক সংহিতা বলে, কাকে কেন ঋক সংহিতা বলে, আর সংহিতা কথার অর্থ কী। দেখো এই যে এখানে কাকে কেন, এই যে ঋগ্বেদের সূক্তগুলি ছন্দে বাঁধা ঋকের সমষ্টি, তাই এই সংহিতার নাম ঋক সংহিতা। আর সংহিতা কথার অর্থ কি, সংকলন করা। তারপরে 20টা কি, সামবেদ সংহিতার বেশিরভাগ অংশ কোথা থেকে নেওয়া। সামবেদ সংহিতার বেশিরভাগ অংশ কোথা থেকে নেওয়া, এই যে দেখো সামবেদ সংহিতার বেশিরভাগটাই ঋগ্বেদের থেকে নেওয়া। তারপর 21 নম্বর প্রশ্ন হচ্ছে সামবেদ কিভাবে পাঠ করা হতো। তো এই যে দেখো সামবেদ সুর করে গানের মতো গাওয়া হতো। তারপর 22 হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন রয়েছে কোন বেদে। তো এটা হচ্ছে যজুর্বেদ। কোন বেদে, এটা হচ্ছে যজুর্বেদ। এই যে দেখো যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন। তো এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে বলে আমি দেখো নিচে লিখে, এই যে পাশে লিখে দিয়েছি যজুর্বেদ। 23 হচ্ছে জাদু মন্ত্রের সংকলন রয়েছে কোন বেদে। এই যে দেখো অথর্ব বেদে জাদু মন্ত্রের সংকলন রয়েছে, অথর্ব বেদে। তারপরে এখানে 24 নম্বর প্রশ্ন হচ্ছে সংহিতাগুলোকে ব্যাখ্যা করার জন্য কি তৈরি হয়েছিল। তো এই যে দেখো সংহিতাগুলিকে ব্যাখ্যা করার জন্য তৈরি হয়েছিল গদ্যে লেখা ব্রাহ্মণ, গদ্যে লেখা ব্রাহ্মণ। তো এগুলো কিন্তু সব তোমরা পেয়ে যাবে 48 নম্বর পেজে, এই যে ওপরের এই বক্সটার মধ্যে। তারপরে আমি তারপরের প্রশ্ন কি আছে, এই যে আরণ্যকগুলি যারা লিখতেন তারা কোথায় থাকতেন। আরণ্যকগুলি যারা লিখতেন তারা কোথায় থাকতেন। তো এই যে দেখো আরণ্যকগুলি যারা লিখতেন তারা অরণ্যে বা বনে থাকতেন। তারপরের প্রশ্ন কি, বেদাঙ্গ কয়টি, বেদাঙ্গ কয়টি। তো এখানে আছে দেখো বেদাঙ্গ, এই যে বেদাঙ্গ 6টি, এটা হলো বেদাঙ্গ 6টি। তারপরে বেদাঙ্গ কেন রচনা করা হয়েছিল, বেদাঙ্গ কেন রচনা করা হয়েছিল, এই যে বৈদিক সাহিত্যগুলিকে ঠিকমতো উচ্চারণ করা, ছন্দ আসল অর্থ বোঝার জন্য রচনা করা হয়েছিল বেদাঙ্গ। এই যে এখান থেকে এতটা পর্যন্ত। তারপরে আমরা চলে আসছি বৈদিক সাহিত্য কোন সময়ের মধ্যে রচিত হয়েছে। বৈদিক সাহিত্য কোন সময়ের মধ্যে রচিত হয়েছে, এই যে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচনা হয়েছিল। তো তারপরে 29 কি আছে, কোন সময়কে আদি বৈদিক যুগ বলা হয়। কোন সময়কে আদি বৈদিক যুগ বলা হয়, এই যে দেখো খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ বলা হয়, আদি বৈদিক যুগ বলা হয়। তারপরে 30-এর প্রশ্ন কি আছে, কোন সময়কে পরবর্তী বৈদিক যুগ হিসেবে ধরা হয়। এটা আমি লিখে দিয়েছি নিচে, 1000 অব্দ থেকে 600 অব্দ সময়কে। তারপরে 31 ঋগ্বেদে কোন কোন পর্বত শৃঙ্গের উল্লেখ আছে। এই যে দেখো ঋগ্বেদে হিমালয়, হিমবত ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে। 40 নম্বর পাতা থেকে যা যা প্রশ্ন ছিল আমি করে দিয়েছি। এবার আমি চলে আসলাম 49 নম্বর পাতায়। তো এখানে আছে দেখো এই যে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম কী ছিল। তো এই যে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। তারপর 33 কি আছে, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলা হতো। সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলা হতো, এই যে সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। তারপর 34 নম্বরে কি আছে দেখো,
বৈদিক যুগে অন্যতম পালিত পশুর নাম কী ছিল? ঘোড়া। তারপর 35 কী আছে? বৈদিক যুগের মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? তাহলে তামা, ব্রোঞ্জ, লোহা প্রভৃতি। এই তিনটি আরও জানতো, এই তিনটি লিখলেই হবে। তারপর 36 আছে, দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল ড্যাশ ও ড্যাশ, কি? রামায়ণ ও মহাভারত। তো আমি তোমাদের 49 পাতা পর্যন্ত করিয়ে দিলাম। 36টা প্রশ্ন আমরা এখান থেকে করলাম। তো তারপরে আমি আবার পরের পৃষ্ঠাগুলো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আমি পার্ট 2 তোমাদের এই ভিডিওর নিচের লিঙ্কে পার্ট 2 এর লিঙ্কটা দিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের মতো এটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ক্লাসে যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুনি। পরের দিন চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।